আমরা এবার পুরস্কার বিতরণ অনুষ্ঠান শুরু করব। তার আগে আমাদের অভিভাবিকারা তোমরা চলে আসবে। অভিভাবিকারা তার আগে আমরা একটু ছোট্ট ফেলিসিয়েশন করে নেব, তারপরেই আমরা পুরস্কার বিতরণ অনুষ্ঠানে চলে যাব। রক্তলা ছন্দম আর্ট অ্যান্ড কালচার এত বছর ধরে সন্তান স্নেহে যে এগিয়ে নিয়ে চলেছে, সন্তান স্নেহে ভালোবেসে বহু প্রতিকূলতাকে উপেক্ষা করে আজ আমরা এই যে 43 বছর বর্ষপূর্তি করছি, বাৎসরিক নৃত্যানুষ্ঠান করছি, তার পেছনে যে অক্লান্ত পরিশ্রম করেছেন সেই ডক্টর অপর্ণা সাধু আমি বলবো একটুখানি সামনে আসবেন। আমরা প্রথমে তাকে উত্তরীয় এবং ফুলের তোড়া দিয়ে সম্মাননা জানাবো। রক্তলা ছন্দম আর্ট অ্যান্ড কালচারের পক্ষ থেকে অর্পিতা দিদিকে ফেলিসিয়েট করছেন উত্তরীয় পরিয়ে এবং ফুলের স্তবক দিয়ে। সামনে এগিয়ে আসবে, তাকেও আমরা উত্তরীয় এবং ফুলের তোড়া দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে। এবারে এই যে নাচ শেখানোর ক্ষেত্রে এবং সকলকে অ্যাকোমোডেশন করা, সকলকে নিয়ে তাদেরকে রিহার্সাল করিয়ে একদম কম্প্যাক্ট একটা জায়গায় তৈরি করা, তার পিছনে যাদের অবদান সেই রাখি বোস আমি সামনে ডেকে নেব, তাকেও সম্মান। এবারে আর একজন সহযোদ্ধা বলা যায় যাকে এই রক্তলা ছন্দম আর্ট অ্যান্ড কালচারের আমি ডেকে নেব রিম্পা হালদারকে। এই যে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো নাচ করলো এত সুন্দর, তার পেছনে যার অবদান, আমাদের সকলের তো অবদান বটেই, তার পেছনে সব থেকে বেশি অবদান সেটা রিম্পার। আমরা রিম্পাকেও সম্মাননা জানাবো। এই ছোট্ট ছোট্ট বাচ্চারা, তার থেকেও যারা ছোট ছিল, একেবারে যারা কুড়ি, তাদেরকে আজকে এই যে মঞ্চে ওঠানোর পেছনে যার সব থেকে বেশি অবদান সে হচ্ছে অর্চিতা নয়। অর্চিতা, আমি তোমাকেও অর্চিতার জন্য একটা জোরে হাততালি দিই। ও একদম খুদে যারা, একদম খুদে তাদেরকে নিয়ে মঞ্চে চলে আসে, তাকেও আমরা আমাদের পক্ষ থেকে ছোট্ট সম্মাননা জানাচ্ছি। এবারে আমি এই আমাদের যে রক্তলা ছন্দম আর্ট অ্যান্ড কালচারের নৃত্য শিক্ষিকা ডক্টর অপর্ণা সাধু, তার কথা নতুন করে বলার আমার কিছু নেই। যোদ্ধা যদি কাউকে বলতে হয়, তিনি সত্যিই যোদ্ধা। আপনারা অনেকেই জানেন সম্প্রতি তিনি একটা কঠিন রোগের সঙ্গে ফাইট করছেন, কিন্তু ফাইট করেও তিনি এগিয়ে চলেছেন। তার পেছনে সাহস যোগাচ্ছেন আপনারা। হ্যাঁ, আমি এবার ডক্টর অপর্ণার সাথে অনুরোধ করব দু চার কথা বলার জন্য। সকল
সকলকে আমার নমস্কার। আমি খুব রাগী দিদিমণি, ভয়ঙ্কর দিদিমণি, কিন্তু তবু সকলের কাছে আমি খুবই প্রিয়। যেটা এখনই শুনলেন, আমি যখন 24শে মার্চ মানে 23শে মার্চ আমি হসপিটালে শুয়ে আছি, আর শুয়ে শুয়ে ভাবছি আর কি হবে না, আর কি ছোট ছোট ছোটদের মুখগুলো কি দেখতে পারবো না? তো প্রচুর কাজ করি, কাজ করতে আমি ভালোবাসি, বিভিন্ন বিষয়ের সঙ্গে যুক্ত আছি। তো যখন আমার দ্বিতীয়বার মনে হলো, জন্ম হলো আবার নতুন করে, বিশ্বাস করবেন না, 8টা দিন শুয়ে শুয়ে শুধু কোরিওগ্রাফির কথা ভেবেছি। বিছানা শুয়ে শুয়ে শুধু কি করবো, কোনো কাজ নেই, শুয়ে রাখতে হবে চুপচাপ। একবারে এসে ইঞ্জেকশন করেছে, একবারে এসে করছে, আর আমি শুয়ে শুয়ে শুধুই ভাবছি কোনটা করব, কি করব, কারণ আমার তখন কোনো কাজ নেই। কিন্তু যে কাজ, সেটা হচ্ছে একমাত্র আমি কি করব, নাচে আমি কাদেরকে কি করাবো, কি করব। সুতরাং আমার যেটা মনে হয়েছে যে আমাকে এই যে শক্তিটা দিয়েছে, সেটা কিন্তু আমার এই শিক্ষা প্রতিষ্ঠানের আমার কুটিপুটিরা, আমার বুড়িরা, আমার বৃদ্ধাশ্রমের যাত্রীরা, আর আমার প্রিয় অভিভাবক অভিভাবিকা। ধন্যবাদ। বেঁচে থাকি আপনাদের কাছে, আমি চেষ্টা চালিয়ে যাব। ভগবান বললেন নেবে না, নেওয়া যাবে না, আবার পাঠিয়ে দিয়েছে। অনেক ভাবা যায় না তিনি কত যুদ্ধের মধ্যে দিয়ে যাচ্ছেন, শারীরিক যুদ্ধ বলছি। উনি এক্ষুনি বললেন যে হসপিটালে শুয়ে শুয়ে শুধু কোরিওগ্রাফি করে গেছেন। সেই সময়টা ছিলাম আমরা সবাই পাশে। কি বিভৎস সময়টা যে তখন গেছে, অতিক্রম করে আমরা এসেছি, সেটা ভাষায় প্রকাশ করার নয়। সেটাকে স্মৃতিচারণ করতেও আমি চাই না। তবে ছোট্ট একটা অনুরোধ এসছে অভিভাবিকাদের পক্ষ থেকে। আমাকে বললেন, দিদি ভাই, আমরা তো ভালো বলতে পারি না, আপনি একটু আমাদের মনের কথাগুলো বলে দিন। আমি বললাম, ঠিক আছে, তোমরা সবাই মঞ্চে এসো। মনের কথা আমাকে একটা কাগজ দিয়ে বললেন, দিদি একটু পড়ে দিও। আমি সেই পড়ে দিচ্ছি। প্রিয় ম্যাডাম, জানি না কি বলে শুরু করব, অনেক কিছুই বলার আছে। যেহেতু আমরা কেউই ভালো বক্তা নই, তাই নিজের লিখেই মনের কথা ব্যক্ত করলাম। ম্যাম, আপনার সংস্পর্শে এসে বাচ্চাদের সাথে সাথে আমরাও অনেক কিছু শিখেছি নিয়মানুবর্তিতা, সময়ানুবর্তিতা, শিখেছি কিভাবে অন্যের সাথে সাথে নিজেকেও ভালো রাখতে হয়। আমরা দেখেছি আপনি আপনার প্রদম্য জিদ আর ইচ্ছা শক্তির জোরে কিভাবে একের পর এক বাধা পেরিয়ে গেছেন। আপনি সবসময় বলেন যে বাচ্চা যদি পরিশ্রমী হয় আর মায়ের সাপোর্ট যদি থাকে, তাহলে বাচ্চা তত্তর করে সামনে এগিয়ে যাবে। জানি না আমরা পারবো কিনা, তবে চেষ্টা করব। এখন যখন জীবনে আমরা কোনো গভীর সমস্যায় পড়ি, আপনার কথা মনে পড়ে, মনে সাহস পাই। তবে হ্যাঁ, আপনি যখন আমাদের বকা দেন, তখন আমাদের খারাপ লাগে, কিন্তু পরক্ষণেই আপনার ব্যবহার আমরা তা ভুলে যাই। আপনি সবসময় সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ঈশ্বরের কাছে এই প্রার্থনাই করি। আর আপনিও আশীর্বাদ করবেন যাতে বাচ্চাদের নিয়ে আমরাও ভালো থাকতে পারি। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, নিজের মতো করে ক্ষমা করে দেবেন। আর আজ এই মঞ্চ থেকে আপনাকে সম্মানিত করতে পেরে আমরা সত্যিই খুবই আপ্লুত, আনন্দিত। ভালো থাকবেন, ধন্যবাদ। এবারে অভিভাবিকাদের পক্ষ থেকে তারা ছোট্ট সম্মাননা
এদিকে এদিকে। এবারে আমি একটু দেবপ্রিয়ার মাকে মঞ্চে ডেকে নেব। সুনিতা একটু মঞ্চে আসবে। আমি সবসময়ের জন্য বলি এবং আমি ভীষণ খুশি হই যে আমাকে যদি কেউ ছাড়িয়ে যেতে পারে, তো আমার একমাত্র কামনা এটা আমার স্টুডেন্টরা মানুষ হোক, অনেক অনেক বড় হোক, এবং আমি জানি ওরা হবেই, শুধু আপনারা ওদেরকে একটু সহযোগিতা করবেন। ভীষণ ভালো আমার মেয়েরা, সুতরাং আপনারা একটু দেখবেন, এগিয়ে দেবেন, ঠিক ওরা পারবে। আমার খুব করা ভালোবাসা, আশীর্বাদ ওদের জন্য রয়েছে। আপনারা এই বাঁদিকে যারা দেখছেন, যাদেরকে দেখছেন, তারা সবাই কিন্তু দিদির ছাত্রী। তা এদের পক্ষ থেকে আজ অর্পিতা বণিক বলল, দিদি আমি দু চার কথা বলবো। আমি এবার মাইক্রোফোনটা অর্পিতার হাতে তুলে দিলাম দু চার কথা বলার জন্য। দু চার কথা দিদির পাশে বলার মতন দৃষ্টতা আমি দেখাতে চাই না। আমরা এই বড়রা অনেক কিছু শিখেছি দিদির কাছ থেকে, এখনও শিখছি। আর আমার মনে হয় যারা এখানে গার্জিয়ান আছেন সবাই প্রত্যেক শনিবার করে অনেক কিছু শেখেন। শুধু জার্নিটা আমরা সকলেই হয়তো সবাই দেখেছি, আর আমরা যারা বড়রা আছি তারা হসপিটাল থেকে শুরু করে মোটামুটি প্রতিটা মুহূর্তে দেখেছি। ওই বলে না যে ভগবানও হয়তো পরীক্ষা না দেখায় মজাটা, যে কতটা সহনশীলতা। কোনো অপারেশন শুনেছি যে 3 থেকে 4 ঘন্টা, মনে হয় বড় অপারেশন 6 ঘন্টা 7 ঘন্টা। এনাকে ভগবান 12 ঘন্টা ধরে পরীক্ষা নিয়েছে। আমরা শুধু ফোন করছি, এখনও শেষ হয়নি। আমরা যখন আসছি তখন অলরেডি 13 ঘন্টা, আমরা যখন ফিরছি ওখান থেকে তখন 9 ঘন্টা অলরেডি কমপ্লিট। আমাদেরকে পাপা দিদি বললো তোরা এবার বাড়ি চলে যা, অনেকটা রাত হবে। তো ভগবানও জানে যে কে কতটা সময় ধরে টানতে পারবে। এটা আমার মনে হয় দেখা শ্রেষ্ঠ মানুষ। আর আমি, অঙ্কিতা, আমরা এই দুজন সামনে থেকে দেখেছি যা আমি আমার জীবনে কল্পনাও করতে পারি না। অপারেশন হয়ে যাওয়ার পরে ঠিক এই পোর্শন থেকে আমি সবাইকে দেখাচ্ছি, এই পোর্শন থেকে দিদির এই পোর্শন পর্যন্ত কিন্তু টোটাল মনে হয় সেলাই মনে হয় 29টা 30টা বোধ হয়, কত 72টা সেলাই নিয়ে এসে সেদিনের একটা সরকারি পরীক্ষার দায়িত্ব 3 তলা বিল্ডিং আপ ডাউন করেছে সবাই কলেজের, বাসন্তী দেবী কলেজে। যেহেতু আমরা এক্সট্রা ডিউটি করতে চাই বলে আমি আর অঙ্কিতা দেখেছি সেই দিনটা, ওই ঝড়টা। শুধু ওই দিন না, 2 দিন পর ডিউটি ছিল। ওই অপারেশনের কিছু শোকায়নি, পুরো কাঁচা, আধা শুকিয়েছে। আমার মনে হয় না আমার এই জীবন পর্যন্ত এত সাহসী মহিলা আর একটা হাবড়া, কলকাতা, ওয়েস্ট বেঙ্গল বাইরে কোথাও একজন আছে। ইম্পসিবল, জাস্ট ইম্পসিবল। মানে ওটা আমি যে কী করে পারছি, এই মনের সাহসটা কী করে সম্ভব নয়। আর আরেকটা দিন, যেদিনকে প্রথম ভর্তি হওয়ার কথা ছিল, আমার কি
হবে, মানে আমার কথার কথা, মানে আমি যদি অপারেশন হওয়ার পর আগের দিন তো আমার অবস্থা খারাপ হয়ে যাবে, আর সে আগের দিন ভর্তি, যেদিন ভর্তি তার আগের দিন এর প্রোগ্রামে গিয়ে স্টেজে পারফর্ম করেছে আনন্দে, যে ভর্তি হবে অপারেশন পর দিন স্টেজে পারফর্ম করছে, মানে এটা কি সম্ভব? আমি জানি না এগুলো সম্ভব কিনা। এটা ওয়ান অ্যান্ড অনলি অপর্ণা সাধু, ডক্টর অপর্ণা সাধুর জন্যই সম্ভব, আর একটাও অপর্ণা সাধু সম্ভব নয় ওয়ার্ল্ডে, আমি বলবো ওয়ার্ল্ডে অসম্ভব, দ্বিতীয় আরেকজন হবে না। মানে আমি একটুও বাড়িয়ে বলছি না, চোখের সামনে থেকে দেখছি, দেখে যাচ্ছি, এত সাহস, এত ধৈর্য, আমি জানি না আমরা কতটুকু নিতে পারবো। আমরা সবাই এইটুকুনি শুধু সকলের কাছে প্রার্থনা করবো, চাইবো আপনাদের মেয়েরা, সন্তানরা যত দূরেই চলে যাক, আমরা কিন্তু এক একজন এক এক জায়গায় চলে গেছি, বিয়ে হয়ে গেছে, কিন্তু এই যে আমরা যারা সবাই মোটামুটি কিন্তু দিদি ডাকলে হ্যাঁ আছি, আর সবাই দিদির সাথে টাচে থাকবেন বাচ্চাদেরকে নিয়ে, তাহলে অ্যাটলিস্ট কারোর খারাপ হবে না, এইটুকুনি বলতে পারি। কেউ খারাপ পথেও যাবে না, কেউ খারাপ হবে না, এর বেশি কিছু বলবো না। ডক্টর অপর্ণা সাধু একটাই হবে, আর হবে না কোথাও। আমি একটুও বাড়িয়ে বলিনি, একটুও কি বাড়িয়ে, এটা আমাদের সবার মনের কথা। ডক্টর অপর্ণা সাধু জিন্দাবাদ। অ্যাকচুয়ালি না, মানে আমি ক্লাস করাচ্ছিলাম, মানে আমার যে ক্যান্সার হয়েছে আমি জানতাম না, আমার পেটে যে জল জমেছে সেটাও আমি জানতাম না। আমি ক্লাস করাচ্ছিলাম, ক্লাস করাতে গিয়ে আমি একটা লাফ দিয়েছি শিবাঙ্গীদের গ্রুপের, আমি লাফ দিয়েছি। লাফ দেওয়ার পর আমার মনে হলো কি আমার পেটের ভেতরে সব কিছু নড়ে চড়ে উঠলো। আমি তখনই ওদেরকে বললাম, দেখ আমার মনে হচ্ছে কি পেটের ভেতরে সব কিছু নড়ে চড়ে উঠলো। মেয়েরাই তখন ওরা বললো যে তুমি একটা ডাক্তার দেখো এক্ষুনি, ইমিডিয়েট। তো আমি তার আগে সত্যি বুঝিনি, সঙ্গে সঙ্গে ডাক্তার দেখাতেই তারপরের থেকেই শুরু হয়ে গেল আমার যুদ্ধ। আজও যুদ্ধ চলছে, চলবে, তবুও আমি আছি, থাকবো। অসংখ্য ধন্যবাদ। এরকম মনের জোর, শক্তি যেন আমরা সবাই পাই, তাহলে আমরা আরো আরো এগিয়ে যাব। আমরা এবার আমাদের পরবর্তী অনুষ্ঠানে চলে যাই, পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এবারে PP2 ফোক, PP2 ফোকে সর্বোচ্চ নম্বর পেয়েছে স্নিগ্ধা দাস। স্নিগ্ধা দাস এগিয়ে এসো, তাকে পুরস্কার, তার হাতে পুরস্কার তুলে দিচ্ছেন উত্তম সাহা। PP3 কত্থক প্রথম সর্বোচ্চ মার্কস পেয়েছে রাজস্বী কুণ্ডু, ঈপ্সিতা দাস। রাজস্বী কুণ্ডু, ঈপ্সিতা দাস, এদের হাতে পুরস্কার তুলে দিচ্ছে চয়ন। সেকেন্ড ইয়ার কত্থকে সর্বোচ্চ নম্বর পেয়েছে নীলাক্ষী সাহা ও সৌমিলি দত্ত। নীলাক্ষী সাহা, সৌমিলি দত্ত, এদের হাতে পুরস্কার তুলে ধরছেন অসীম মিত্র এবং সুপর্ণা সাহা। এবারে রবীন্দ্রনৃত্য থার্ড ইয়ারে সর্বোচ্চ নম্বর পেয়েছে স্বর্ণালী কুণ্ডু, এর হাতে পুরস্কার তুলে দিচ্ছেন চয়ন। ফোর্থ ইয়ার রবীন্দ্রনৃত্যে সর্বোচ্চ নম্বর পেয়েছে তিয়াশা দে এবং অন্বেষা দত্ত। শাশ্বতীকে আমি অনুরোধ করছি, শাশ্বতী মঞ্চে প্রবেশ করো। এদেরকে পুরস্কৃত করছেন শাশ্বতী। শাশ্বতী দাস। ফোর্থ ইয়ার RNA তিয়াশা দে এবং অন্বেষা দত্ত সর্বোচ্চ নম্বর পেয়েছে। সিক্সথ ইয়ার RNA সর্বোচ্চ নম্বর পেয়েছে দীপান্বিতা দাস। সিক্সথ ইয়ার RNA সর্বোচ্চ নম্বর পেয়েছে দীপান্বিতা দাস। দীপান্বিতার হাতে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের প্রিয় অচলা সর্দার। এবারে প্রাইজ ফর দ্য অ্যাটেন্ডেন্স ফর দ্য ইয়ার অফ 2024-25, হাইয়েস্ট অ্যাটেন্ডেন্স,
এরা একটা দিনও নাচের ক্লাস কামাই করেনি। এদের জন্য একটা জোরে হাততালি হয়ে যায়। রাখি বোস, স্নিগ্ধা দাস, ঋদ্ধিমা দাস, বনি মণ্ডল, পল্লবী পাল, অন্বেষা দাস, অঙ্কিতা পাল, এরা একটা দিনও নাচের ক্লাস কামাই করেনি। প্রত্যেক দিন প্রেজেন্ট ছিল। হাইয়েস্ট প্রেজেন্টের জন্য এদের পুরস্কৃত করা হচ্ছে। পুরস্কার তুলে দিচ্ছে শিপ্রা। শিপ্রা চলে এসো। শিপ্রা বিশ্বাস, হাইয়েস্ট অ্যাটেন্ডেন্সের রাখি বোস। সবাই একটা জোরে হাততালি। একটা দিনও নাচের ক্লাস কামাই করেনি, প্রত্যেক দিন এসেছে। স্নিগ্ধা দাস, ঋদ্ধিমা দাস, শিপ্রা, এদের হাতে পুরস্কার তুলে দাও। শিপ্রা, তুমি স্নিগ্ধার মা। ঋদ্ধিমা দাস, বনি মণ্ডল, বনি আজকে অনুপস্থিত, পল্লবী পাল, অন্বেষা দাস, অঙ্কিতা পাল, এরা একটা দিনও নাচের ক্লাস কামাই করেনি। আর এদের সকলকে অসংখ্য ধন্যবাদ। এবারে প্রাইজ দেওয়া হচ্ছে যারা একটা দিন মাত্র কামাই করেছে নাচের ক্লাস। সেকেন্ড পজিশনের জন্য পুরস্কার দেওয়া হচ্ছে তিয়াশা দে, শ্রেয়া দাস, সৌমি পাল, সমৃদ্ধি মল্লিক, আয়ুষী মিত্র, শিবাঙ্গী কুণ্ডু, আরাধ্যা বিশ্বাস, পিউষা পাল। আমি মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট ব্যক্তিদের অনুরোধ করব, আপনারা প্লিজ এদেরকে একটুখানি এদের হাতে পুরস্কারটা তুলে দিন। এদের সকলের জন্য একটা জোরে হাততালি। এরা মাত্র একদিন নাচের ক্লাস কামাই করেছে। ঈশিতা সরকার, আবৃত্তি বিশারদ। আমি ওর সম্পর্কে বলবো, বরণ করে নিচ্ছে আমার বড় দিদি, আমি মনে করি হিমালয় পর্বত আমার কাছে, সুপর্ণা সাহা। হ্যাঁ দিদি। এই লোকটা না সত্যি বারবার ক্যামেরার সামনে থেকে আসছেন যাচ্ছে। আচ্ছা, ঈশিকা সম্পর্কে আমি একটু কথা বলবো। ঈশিকা আমার কাছে এসো, পেছনে আমাদের স্টেজ শুরু হোক, চলুক। একটু শুনবেন, আমার মনে হয় খারাপ লাগবে না। তো আমি বলি না, আমি ছোটদের কাছ থেকেও শিখি। শি ইজ মাই স্টুডেন্ট at the same subject, that is philosophy. তো ফিলসফিতেও মাস্টার্স করছে। আর আমরা রত্তরা ছন্দ মারাটান কালচার 25শে বৈশাখ আমাদের তরুণ সঙ্গে অনুষ্ঠান। ছোট খুদে বাচ্চাও আছে, আবার বৃদ্ধাশ্রমের লোকজনও আছে। তো আমরা প্রত্যেকে প্রস্তুত হয়েছি। বৃদ্ধাশ্রম বলতে আমি নিজেকে বলছি, আমি পারফরমেন্স করব সেবারে। পুরো সাজগোজ শেষ,
আমরা তো ডট টাইমে যাওয়া আমাদের অভ্যাস। আমি মেয়েদের বলছি সবাই তোমরা নিচে নেমে এসো, আমরা বেরোবো। এমন সময় একটা ফোন এলো। ফোন ওই সময় আসতে একটু বিরক্তি হয়, তো বিরক্ত বোধ করে কে আবার এই মুহূর্তে ফোন করেছে বলে ফোনটা নিলাম, রিসিভ করলাম। রিসিভ করে আমি চুপ হয়ে গেছিলাম। ওদিক থেকে খবর এলো আমাদের প্রেসিডেন্টের বাবা মারা গেছে, আজকে প্রোগ্রাম ক্যান্সেল। হাসবো না কাঁদবো কিছুই বুঝতে পারছি না। এদিকে এদের ছোট ছোট বাচ্চাদের সাজানো, তারা নাচবে বলে প্রস্তুত, তারা জীবনে প্রথম স্টেজে উঠবে। তখন বিভিন্ন জায়গায় আমি ফোন করলাম, তো শিল্পী মনকে চেনে, আমি ইশিকাকে চিনতাম না। এই ইশিকাই হচ্ছে ওর প্রোগ্রামে আমাদেরকে অংশগ্রহণ করার সুযোগ করে দিল। আমি হলে হয়তো দিতাম না, সত্যি বলছি। সেদিন আমি ওর কাছ থেকে শিখেছিলাম যে কিভাবে একজন শিল্পী বিপদে পড়লে তাকে আশ্রয় দেওয়া যায়। হ্যাটস অফ টু ইউ ইশিকা, শি ইজ মাই স্টুডেন্ট। বিগ হ্যান্ডস ফর ইশিকা। আমি রিয়েলি হ্যাটস অফ টু ইউ। আমি এত কিছু শিখছি, আরো শিখে চলছি। আমার ভীষণ ভালো লেগেছিল সেদিন আমি আমার প্রোগ্রামে ওকে নিয়ে এসেছি। একটু তো কদর করি, দেখি। আমি একটু বলতে চাই, সেই সন্ধ্যায় আমাদেরও পুরো একদম সাজসজ্জা সবার তৈরি। আমারও সব খুদেরা বহুক্ষণ ধরে, প্রায় বিকেলে অনুষ্ঠান ছিল, তো সাধারণত ম্যাম জানবেন বা আপনারা সকলেই জানেন, বিকেলে হোক রাত্রিরে হোক, আমরা দিনে অনুষ্ঠান থাকলে সেই প্রিপারেশনটা শুরু হয় একদম সকাল থেকে, তার আগে তো থাকেই, সেটা আলাদা ব্যাপার। দুপুরের পর থেকে আমরা সাজগোজ সব কিছু তৈরি করি। তো ফোনটা যখন আসলো, আমার সামনেই আমার সব কুচকেরা ঘুরে ঘুরে বেড়াচ্ছে সুন্দর রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠানের জন্য মাথায় ফুল টুল দিয়ে। আমার এক মুহূর্তের জন্যই মনে হলো যে ওখানেও এরকম সবাই খুব আশা করে রয়েছে, আমরা আজকে প্রথম স্টেজে উঠবো, আমরা আজকে নাচ করব, রবীন্দ্রনাথের গানে নাচ করব, একটা প্রথম অনুভূতি। আর সেটা কোনো একটা দুর্ভাগ্যজনক পরিস্থিতির জন্য বন্ধ হয়ে যেতে চলেছে। আমি দ্বিতীয় কিছু চিন্তা না করে বললেন হ্যাঁ আসো, হয়তো একটু দেরি হবে, একটু আমাদের দুজনকেই অ্যাডজাস্ট করতে হবে, তবু করব, কিছু তো করব, খারাপ হোক ভালো হোক কিছু তো হবে। আর সেই রাতেই ম্যামরা এসেছিলেন এবং দুর্দান্ত তাদের উপস্থাপনা। আমরা এত সুন্দর দৃষ্টিনন্দন উপস্থাপনা যে আমরা চোখ ফেরাতে পারিনি। একদম ছবির মতন নৃত্য পরিবেশন। আমরা সাধারণত কবিতায় করি, কবিতা নিয়ে চর্চা, কিন্তু নৃত্য দেখতে কার না ভালো লাগে, সবারই ভালো লাগে। আর সেই রাতটা ওনারা যেন ছবি এঁকে দিলেন। আর আমি ঈশ্বরে ভীষণ বিশ্বাস করি, আমি খুব বিশ্বাস করি কোথাও কিছু খারাপ হয়, অন্য কোথাও কিছু ভালো হবে বা কিছু ভালো হচ্ছে। সেই জন্য আমার কাছে যেটা খারাপ সেটা হয়তো অন্য কারোর কাছে ভালো কোনো কিছু নিয়ে যাচ্ছে। সেই দিন সেই রাতে হয়তো এই দুর্ঘটনাটা না হলে ম্যামের সাথে আমাদের কোনোদিন হয়তো দেখা হতো না, বা হতো কিন্তু এরকম ভাবে হতো না। আর ওই দুর্ঘটনা হয়েছিল বলেই আমাদের দেখা হয়েছিল। আমরা দেখেছিলাম যে কতটা নিজেকে উজাড় করে সমস্ত কিছু করা যায়। আর ম্যামের যে জার্নি এখনো পর্যন্ত, তারপরেই তো সব কিছু হয়েছে। আমি নিজে দেখেছি যে একজন যোদ্ধা কিরকম হতে পারে। আমি ফোন করেছিলাম তার মাঝখানে, ম্যামের মনে থাকবে, ম্যাম বলেছিলেন, আমার খুব পরিষ্কার মনে আছে, কিছু হবে না, আমি তৈরি, জানো তো, আমার কিচ্ছু হবে না। আমি সত্যি বুঝতে পেরেছিলাম ঈশ্বর হেরে যাবেন কিন্তু ম্যাম হারবেন না, কারণ তিনি জেদ ধরে আছেন যে এই যুদ্ধ আমার নিজের এবং এই যুদ্ধে আমরা জিতে যাব, এবং তিনি জিতে এসেছেন। আমরা চাই এরকম যুদ্ধ আর না আসুক, জীবনের যুদ্ধ আসুক কিন্তু জীবন নিয়ে যুদ্ধ না আসুক। আর ম্যাম প্রত্যেকবার প্রত্যেকটা যুদ্ধে জিতে যান।